অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা মাত্র একটি অধ্যায় কমপ্লিট করে মোটামুটি পাস এনশিওর করতে চায়, আজকের ক্লাসটি মূলত তাদের জন্য। আজকে আমরা আইসিটি এর একদম লাস্ট অধ্যায় সম্পর্কে আলোচনা করব এবং আজকে আমাদের এই ইউটিউবে যে ক্লাসগুলো রেকর্ড আছে তার লাস্ট ক্লাস। তো আমরা আজকের ক্লাসে যে টপিকগুলো শিখব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এটা মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা, আধুনিক যুগে ফ্রিল্যান্সিং এ জনপ্রিয় হওয়ার কারণসমূহ, বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর সমস্যাসমূহ, বাংলাদেশের ফ্রিল্যান্সিং যে সমস্যাগুলো হয় এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার উপায়সমূহ, বাংলাদেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সিং এর অবদান, ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ এবং অ্যাট লাস্ট হচ্ছে আপওয়ার্ক। আমরা মূলত এই বিষয়গুলো সম্পর্কে আজকের ক্লাস আলোচনা করব। আমি আপনাদেরকে একদম সিওরিটি দিচ্ছি, এই টপিকগুলো যদি আপনি পরীক্ষার হলে করে যান অবশ্যই এখান থেকে আপনি 2 সেট প্রশ্ন পাবেন ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা প্রথমে জানবো ফ্রিল্যান্সিং বলতে কি বুঝি। ফ্রিল্যান্সিং এটা তো আমরা অলরেডি জানি যে ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা, নিজের দক্ষতা ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের ক্লায়েন্টের কাজ করে দেওয়া এবং তার বিনিময়ে অর্থ উপার্জন করাই হচ্ছে ফ্রিল্যান্সিং। অর্থাৎ অনলাইন ভিত্তিক যে কাজ, এই অনলাইন ভিত্তিক কাজ সমূহকে বলা হয় কি ফ্রিল্যান্সিং। এখানকার সিস্টেম কি যে ইন্টারনেটের মাধ্যমে আপনি একজন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তার সাথে একটা কমিটমেন্টে আসবেন, একটি ডিলে আসবেন, দেন সেই কাজের বিনিময়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং বাংলাদেশে জনপ্রিয় হওয়ার এটা অনেক কারণ রয়েছে এবং ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা কি? বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান। যে বাংলাদেশে মোট জনসংখ্যার 1/3 তরুণ। এই যে বলা হলো যে মোট জনসংখ্যার 1/3 কি তরুণ। প্রথাগত চাকরির বাজারে সীমিত হলো, মানে প্রথাগত যে চাকরির বাজার, এই চাকরির বাজার কিন্তু একটু সীমিত। প্রযুক্তি প্রেমী তরুণ সমাজের জন্য ফ্রিল্যান্সিং একটি চমৎকার বিকল্প কর্মসংস্থান তৈরি করেছে। তো ফ্রিল্যান্সিং কি বাংলাদেশের যে একটি বৃহৎ যে সেক্টর তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেছে। বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও রিজার্ভ বৃদ্ধি। ফ্রিল্যান্সাররা যারা ফ্রিল্যান্সার এরা কি করছে যে সরাসরি বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসে, এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে এবং জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে। সরকারি সুযোগ সুবিধা। সরকার দেশ জুড়ে বিভিন্ন হাইটেক পার্ক, আইসিটি সেন্টার এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ইন্টারনেট ও প্রশিক্ষণের ব্যবস্থা। পর্যায়ের এখানে একটি রেফ হবে, তৃণমূল পর্যায়ে এখানে একটা রেপ আসবে, ইন্টারনেট ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করছে। এরপর ফ্রিল্যান্সিং এর আরেকটি সেক্টর হচ্ছে নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। এখানে আমাদের দেশে অনেক নারী ঘরের বাইরে গিয়ে পূর্ণাঙ্গ চাকরি করতে পারে না। এটা আমরা জানি যে অনেক নারী কি যে ঘরের বাইরে গিয়ে তারা কি চাকরি করতে পারেন না। ফ্রিল্যান্সিং এর ফলে তারা ঘরে বসেই আন্তর্জাতিক বাজারে যে কাজ করার সুযোগ পাচ্ছে। এরপরে কম খরচে আয়ের সুযোগ। এখানে খরচ কম, আয়ের একটা সুযোগ হচ্ছে যে বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশের জীবনযাত্রায় খরচ কম, তাই বিদেশি দেশগুলোর ক্লায়েন্ট কম খরচে দক্ষ জনবল পাওয়ার জন্য বাংলাদেশকে অন্যতম প্রধান উৎস হিসেবে বেছে নিছে। তার মানে বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে কিন্তু যে কোনো বিষয়ের খরচ কিন্তু একটু কম। এখানে জীবনযাত্রার মানের খরচ কম। অন্য দেশের যদি কোনো ফ্রিল্যান্সার দিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে তাদের কস্ট একটু বেশি থাকে, কিন্তু বাংলাদেশি যে ফ্রিল্যান্সার গুলো অনেক সময় এনারা কম খরচে অনেক ভালো কাজ তাদের প্রোভাইড করে। সেই কথাটাই বলছে দক্ষ মানব সম্পদ বা স্মার্ট বাংলাদেশ গঠন। দক্ষ মানব সম্পদ বা স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এই স্মার্ট বাংলাদেশ এখানে রেপ হবে, টাইপিং একটু মিসিং হয়েছে রেপগুলা। তো এখানে ফ্রিল্যান্সিং এর জন্য দেশের তরুণ সমাজ কোডিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল, এখানে একটা কমা, ডিজিটাল মার্কেটিং এর মতো আধুনিক আইসিটি স্কিল শিখছে। তার মানে কি যে ফ্রিল্যান্সিং এর জন্য দেশের তরুণ সমাজ কোডিং শিখছে, প্রোগ্রামিং, সি, পাইথন, জাভা, গ্রাফিক ডিজাইন শিখছে, ডিজিটাল মার্কেটিং এর মতো আধুনিক আইসিটি স্কিল শিখছে। এটা ফ্রিল্যান্সিং এর এই ক্ষেত্রটা তৈরি হওয়ার ফলেই কিন্তু তারা এই কাজগুলো শিখছে। আধুনিক যুগে ফ্রিল্যান্সিং জনপ্রিয় হওয়ার কারণ, মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আধুনিক যুগে ফ্রিল্যান্সিং কেন জনপ্রিয়। আমরা বলি এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা পয়েন্ট আকারে লিখবো,
আমরা দেখি যে জনপ্রিয় হওয়ার কারণ সমূহ, কাজের স্বাধীনতা। এখানে কিন্তু পয়েন্টটা আপনি মুখস্থ করবেন শুধু, আর বর্ণনাগুলো একবার রিডিং করবেন, রিডিং পড়ে নিজের মতো করে লিখবেন। ফ্রিল্যান্সিং এ কোনো নির্দিষ্ট বসের অধীনে কাজ করতে হয় না, নিজের সুবিধাজনক সময়ে কাজ করা যায়। তার মানে এখানে আপনার কোনো লিডার থাকবে না, আপনি কারোর অ্যাডভাইস আপনার শোনা লাগবে না, আপনি নিজের মতো একদম স্বাধীনভাবে কাজ করতে পারবেন। কাজের স্বাধীনতা আছে এখানে। উচ্চ আয়ের সম্ভাবনা, আয়ের কোনো নির্দিষ্ট সীমা বা ফিক্সড নেই। আপনি একটা চাকরি করতে গেলে মান্থলি আপনার একটা ফিক্সড একটা স্যালারি দিবে, কিন্তু এখানে কোনো ফিক্সড না। আপনি যত কাজ করবেন তত বেশি এখানে আর্নিং করতে পারবেন, যত কাজ করবেন তত আয় করতে পারবেন, সেটাই বলছি। এরপরে বিশ্বব্যাপী বিশাল কর্মক্ষেত্র, সারা বিশ্বেই কিন্তু আপনি কাজ করতে পারছেন। ফ্রিল্যান্সিং এর কর্মসংস্থান কোনো নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। ঘরে বসে আপনি ইউরোপ আমেরিকার বড় বড় কোম্পানি কাজ করার সুযোগ পাচ্ছেন এখানে। প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা আছে, দক্ষতার মূল্যায়ন। এখানে আপনার সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে না। আপনি একটা চাকরি করতে গেলে আপনার অবশ্যই সার্টিফিকেট লাগবে, আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনার এক্সপিরিয়েন্স লাগবে। কিন্তু এখানকার বিষয়টা হচ্ছে যে আপনি কাজ জানলেই মোটামুটি কাজ করতে পারবেন, সেটাই বলছে। প্রথাগত চাকরির মতো এই সেক্টরে বড় কোনো ডিগ্রি বা সনদের চেয়ে বাস্তব দক্ষতাকে প্রাধান্য দেওয়া হয়। এরপর ইন্টারনেট এবং উন্নত আইসিটি ডিভাইস সহজলভ্যতা। এখন কিন্তু বাংলাদেশ তথা সারা বিশ্বে ইন্টারনেট এবং বিভিন্ন আইসিটি যে যন্ত্রগুলো আপনি কিন্তু কম খরচে এটা কিন্তু কিনতে পারবেন। সেটা বলছে যে আধুনিক যুগে ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক এবং শক্তিশালী ল্যাপটপ বা কম্পিউটারের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে এসেছে, যার ফলশ্রুতিতে কিন্তু যে কেউ এই ডিভাইসগুলো ক্রয় করে কাজ শিখতে পারে। যাতায়াত সুবিধা, যানজটে শহরে প্রতিদিন অফিসে যাওয়া আসার পেছনে বিপুল সময় হয়। আপনি ঢাকা শহরে একটা চাকরি করবেন, আপনার অফিস হচ্ছে 9টায়, আপনার রওনা দিতে হবে 7টায়। কিন্তু এখান কি আপনার এই জায়গায় ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এইরকম কোনো অসুবিধা নাই। আপনি যেহেতু ঘরে বসে কাজ করছেন সেহেতু এই টাইপের কোনো সমস্যা আপনার নাই। একই সাথে একাধিক ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ। আপনি নির্ধারিত একটা চাকরি করলে শুধুমাত্র ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠানের কাজই করতে পারবেন। কিন্তু ফ্রিল্যান্সিং বা যারা ফ্রিল্যান্সার তারা কি করে, একই সাথে আপনি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। একজন ফ্রিল্যান্সার একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশের একাধিক ক্লায়েন্টের সাথে চুক্তিবদ্ধ হয়ে বা চুক্তিভিত্তিকভাবে কাজ করতে পারেন। এই ছিল আমাদের ওই টপিকটা, জনপ্রিয় হওয়ার কারণ সমূহ। দ্বিতীয় টপিকটা বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর সমস্যা সমূহ। বাংলাদেশে কিন্তু সমস্যা আছে। এই কিছুদিন আগে সরকার শোনা যাচ্ছিল যে ফ্রিল্যান্সারদের যে ইনকাম এর উপরে ট্যাক্স বা কর আরোপ করবে, কিন্তু তারা তো আরো আমাদের দেশে অর্থ আনছে, তার মানে কি তাদের আরো সুবিধা প্রোভাইড করতে হবে, তাদেরকে আরো বিভিন্ন ফ্যাসিলিটিস দিতে হবে। তো বাংলাদেশে কিছু কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা দেখি। যে বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর সমস্যা, প্রথম সমস্যা বিদ্যুৎ ও ইন্টারনেটের উচ্চ মূল্য এবং ধীর গতি। এটা একদম সহজ কথা, বিদ্যুৎ থাকেই না মাঝে মধ্যে। এখানে দেখি ফ্রিল্যান্সিং এর মূল ভিত্তি হলো নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও বিদ্যুৎ। এখানে যে এর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘন ঘন লোডশেডিং হয়, এটা স্বাভাবিক। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি আন্তর্জাতিক মানের তুলনায় কম, ব্যয়বহুল এবং যা কাজের গতিকে ব্যাহত করে। এই যে আমাদের যে কাজের গতি আছে এই গতিটা কি কমায় দেয়। আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে অনুপস্থিতি কাজের গতিকে এখানে ব্যাহত করে। এখানে রিটা হবে না, এটা একটু মনে রাখবে। আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে অনুপস্থিতি, বাংলাদেশে এখন বিশ্বের জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে যে পেপাল আছে এর পূর্ণাঙ্গ সেবা কিন্তু এখনো চালু হয়নি। যে পেমেন্টের যে পদ্ধতিটা পেপাল যে অ্যাকাউন্টে এটা করতে হবে সেটা কিন্তু এখনো বাংলাদেশে চালু হয়নি, হয়েছে কিন্তু তার যে প্রসেসটা অনেক কঠিন। ইংরেজি ভাষার দক্ষতার অভাব, আন্তর্জাতিক বায়ার বা ক্লায়েন্টের সাথে যখন আমরা চুক্তি করতে হয় তখন কিন্তু এটা কি তাদের সাথে যে নেগোসিয়েশন বা কমিউনিকেশন করার প্রয়োজন হয়, তখন কিন্তু আমাদের ইংরেজি দক্ষতা অবশ্যই জানা আবশ্যক, যা আমাদের দেশের তরুণদের মাঝে এটা অনুপস্থিত। আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, আমরা বাংলায় কথা বলতে কমফোর্ট ফিল করি, কিন্তু বাইরের দেশে যদি যোগাযোগ করতে হয় তাহলে অবশ্যই আমাদের ইংরেজি ভাষা শিখতে হবে এবং সেটা ফ্রিকুয়েন্টলি ভাবে বলা শিখতে হবে। গাইডলাইনের অভাব, সঠিক নির্দেশনার অভাবে যারা নতুন আছে এই নতুনরা বুঝতে পারেন যে কোন কাজটি তারা শিখবে। যে তারা ভাবে যে আমি একজন ফ্রিল্যান্সার হতে চাই, কিন্তু আমি কোন কাজটা শিখলে মোটামুটি নিজে আর্নিং করতে পারবো, এই গাইডটাও অনেক সময় অভাব হয়। মানহীন আইটি ইনস্টিটিউট, আমাদের বাংলাদেশে অলিতে গলিতে
অলিতে গলিতে কম্পিউটার ট্রেনিং সেন্টার, অলিতে গলিতে বিভিন্ন ইনস্টিটিউট, যেখানে শিক্ষার্থীদের নামমাত্র কোর্স করিয়ে সার্টিফিকেট হাতে ধরিয়ে দেয় এবং কাজ শেখানোর কোনো বিষয় অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে থাকে না। তো সেইটাই বলছে যে দেশ জুড়ে গড়ে ওঠা কিছু মানের আইটি প্রশিক্ষণ কেন্দ্র ফ্রিল্যান্সিং শেখানোর নামে যে চটকদার বিজ্ঞাপন দিয়ে তরুণদের প্রতারিত করছে। তারা ওই প্রতিষ্ঠানের প্রতি তারা দেখা যাচ্ছে যে নির্ভরশীল হচ্ছে, কিন্তু তারা যে আর্নিং করবে বিষয়টা হচ্ছে এমন যে ফ্রিল্যান্সিং শেখাবে বা যে ফ্রিল্যান্সার, যে সে দেখা যাচ্ছে তার যে ট্রেনার আছে, এই ট্রেনারই কখনো অনলাইন থেকে আর্নিং করেনি, অথচ সে শেখাচ্ছে। বিষয়টা হচ্ছে এমন যে একজন চুলের ট্রিটমেন্টের জন্য চুলের ডাক্তারের কাছে গেছে, গিয়ে দেখে যে সে ডাক্তারের মাথায় চুল নাই। তেমনটা যে আমরা একটা প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং শিখতে গিয়েছি, অনলাইন থেকে ইনকাম করে আউটসোর্সিং শিখতে গিয়েছি, অথচ দেখা যাচ্ছে সে নির্ধারিত একটা কাজ ব্যতীত অন্য কাজ সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। আচ্ছা, এর পরবর্তী আছে সামাজিক স্বীকৃতি। আমাদের সমাজে এখনো ফ্রিল্যান্সিংকে প্রথাগত চাকরির মতো স্থায়ী বা মর্যাদাপূর্ণ পেশা হিসেবে পুরোপুরি মেনে নেওয়া হয় না। এখন যদি একজন ফ্রিল্যান্সার বিয়ে করবে, এখন মেয়ের বাবাকে যদি বলা হয় ছেলে কি করে, ছেলে ফ্রিল্যান্সিং করে বা ফ্রিল্যান্সার একজন, সে কি জিনিস, অনলাইনে কাজ করে, না না, ওইসব কাজের কোনো ভিত্তি নাই, ও আজ আছে কাল নাই, বিভিন্নভাবে কিন্তু তাদেরকে ছোট করে দেখে। এটা কিন্তু আমাদের একটা সামাজিক যে স্বীকৃতি, এটা দেওয়া হয় না। যদি সরকার এখানে বিভিন্ন পদক্ষেপ নেয়, ফ্রিল্যান্সারদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা চালু করে, আচ্ছা, আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে সামাজিক স্বীকৃতি। আমাদের সমাজে কিন্তু এখনো ফ্রিল্যান্সারদের অনেক ছোট করে দেখা হয়। ধরেন যে একজন ফ্রিল্যান্সারের জন্য মেয়ে দেখতে যাবে, মেয়ের বাবা যদি শুনে ছেলে কি করে ফ্রিল্যান্সার, তখন কিন্তু সে কি করে, নাক সিটকায় যে অনলাইনে কাজ করে, এ কাজে আজকে আছে কালকে নাই, বিভিন্নভাবে মনে করে যে এটা কোনো প্রফেশনই না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উচিত যে ফ্রিল্যান্সার যারা আছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করা, বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া, যাতে মেয়ের বাবারা বলে যে ছেলে যদি পছন্দ করতে হয় অবশ্যই সে হতে হবে ফ্রিল্যান্সার। আচ্ছা, সামাজিক স্বীকৃতির ক্ষেত্রে আমরা এই পয়েন্টটা দেখি যে আমাদের সমাজে এখনো ফ্রিল্যান্সিং প্রথাগত বা চাকরির মতো স্থায়ী বা মর্যাদাপূর্ণ পেশা হিসেবে পুরোপুরি মেনে নেওয়া হয় না। দেন ব্যাংকিং ঋণের জটিলতা। ফ্রিল্যান্সাররা কখনো কিন্তু ব্যাংক থেকে যদি লোন দিবে, সেখানেও বিভিন্ন ভোগান্তি হতে, প্রাতিষ্ঠানিক কাগজপত্রের অভাবে ফ্রিল্যান্সারদের জন্য ব্যাংক থেকে ক্রেডিট কার্ড বা লোন পাওয়া বেশ কঠিন হয়ে যায়। বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর যে সমস্যা সমাধানের উপায় সমূহ, এই সমস্যাগুলো অবশ্যই সমাধান করতে হবে এবং কিভাবে সেগুলো সমাধান করা যায় সেই টপিকটা আমরা দেখব। যে বাংলাদেশি ফ্রিল্যান্সিং এর সমস্যা সমাধানের উপায় সমূহ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, অর্থাৎ ওখানে যে সমস্যাগুলো আইডেন্টিফাই করেছি এই সমস্যাগুলাকেই কি সমাধান করতে হবে। একই কথা যে ওইগুলাকে যে মডিফাই করে ওর গতি বাড়াতে হবে, ওইটাকে ভালো দিকে আনতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও কম খরচে হাই স্পিড ইন্টারনেট, তো এটাকে তৃণমূল পর্যায় পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং ব্রডব্যান্ড ইন্টারনেট খরচ আরো কমাতে হবে। আন্তর্জাতিক পেমেন্ট সহজীকরণ করতে হবে, যে বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অথবা পেপালের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েগুলো বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। ভাষা ও যোগাযোগ দক্ষতার উন্নয়ন করতে হবে, ফ্রিল্যান্সারদের জন্য বিশেষায়িত যেমন বিজনেস ইংলিশ এবং কমিউনিকেশন স্কিলের উপরে সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এরপরে সরকারি প্রশিক্ষণ, সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের মতো উদ্যোগগুলো আরো বাড়াতে হবে। সরকার একটি প্রজেক্ট আছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট, এই প্রজেক্টের মতো আরো অনেক টাইপের প্রজেক্টকে এখানে আরো বৃদ্ধি করতে হবে। মনিটরিং এ জোরদার করতে হবে। ব্যাগে ছাতার মতো গজিয়ে ওঠা ভুয়া যে আইটি সেন্টারগুলো আছে, এই আইটি ইনস্টিটিউট বা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো বন্ধ করে দিতে হবে। ফ্রিল্যান্সিং এর স্বীকৃতি দান করতে হবে, ফ্রিল্যান্সিং পেশাগত বা একটি পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে। আইডি কার্ডের কার্যকারিতা বৃদ্ধি করতে হবে, ফ্রিল্যান্সারদের আইডি কার্ডের সুবিধা আরো বৃদ্ধি করতে হবে যেন অতি সহজে জামানতবিহীন ঋণ, সিসি লোন এবং ক্রেডিট কার্ড সুবিধা তারা পায়। বাংলাদেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সিং এর অবদান অবশ্যই অবদান আছে, যেহেতু বাইরে থেকে এখান থেকে ডলার নিয়ে আসছে, বাইরে থেকে বাইরের অর্থ বাংলাদেশে নিয়ে আসছে, তাহলে অবশ্যই তাদের অবদান আছে। আমরা দেখি যে রেমিট্যান্স অর্জন প্রথমে আছে। ফ্রিল্যান্সাররা মূলত ডলারের বিনিময়ে বিশ্বের বিভিন্ন দেশে ক্লায়েন্টদের সাথে কাজ করে থাকে। এই অর্জিত
অর্থ সরাসরি দেশের ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করে। তরুণদের কর্মসংস্থান, দেশের বড় সমস্যা বেকারত্বের হার কমছে। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কি হচ্ছে? ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এতে প্রথাগত যে চাকরি, এই চাকরির উপর কি চাপ কমছে। নারীর ক্ষমতায়ন, সামাজিক প্রেক্ষাপটে অনেক নারীর পক্ষে ঘরে বাইরে গিয়ে প্রথাগত চাকরি করা সম্ভব নয়, কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কি নারী ঘরে বসেই কিন্তু কি করতে পারছে? আয় করতে পারছে। এগুলা কিন্তু সব আপনারা নোট করবেন। গ্রামীণ অর্থনীতিতে উন্নয়ন, সরকারি স্মার্ট বাংলাদেশের উদ্যোগের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে গেছে, ফলে গ্রামের তরুণরা ঘরে বসে যে বৈশ্বিক বাজারে কাজ করতে পারছে। নতুন উদ্যোক্তা তৈরি ও স্টার্ট আপ কালচার, অনেক ফ্রিল্যান্সার শুরুতে একা কাজ করলেও পরবর্তীতে কাজের পরিধি বাড়ায়, তারা টিম ওয়ার্ক করছে, বিভিন্ন ছোট ছোট আইটি ফার্ম গড়ে তুলছে। এখান থেকে যেমন প্রশ্ন আসবে যে ফ্রিল্যান্সিং কি, বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা আলোচনা করো, আধুনিক যুগে ফ্রিল্যান্সিং জনপ্রিয় হওয়ার কারণ সমূহ, বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর সমস্যা সমূহ, বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর সমস্যার সমাধানের উপায় সমূহ, বাংলাদেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সিং এর অবদান। এটা সংক্ষিপ্ত রচনামূলক উভয় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। অবশ্যই এই কনসেপ্টটা কোনো অধ্যায় ভালোভাবে না পড়লেও আমি রিকোয়েস্ট করবো এই অধ্যায়টা যেন ভালোভাবে আপনারা কমপ্লিট করে পরীক্ষার হলে যাবেন। এরপরে আমাদের লাস্টের আর কিছু টপিক, ডিজিটাল মার্কেটিং এবং আপওয়ার্ক। আমরা দেখবো যে ডিজিটাল মার্কেটিং ইন্টারনেট এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সম্ভাব্য ক্রেতাদের কাছে কোনো পণ্য বা সেবা প্রচার ও প্রসারকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ, সার্চ অপটিমাইজেশন, যে এই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্র কোন কোনগুলা, আপনি কোন কোন ক্ষেত্রগুলা সম্পর্কে যদি আপনি দক্ষ হন তাহলে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও যেটাকে বলা হয়, এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ওয়েবসাইটকে গুগল বা বিং এর মতো সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে আসা যায়। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে পণ্য ব্র্যান্ডের প্রচারণাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। বিভিন্ন জনপ্রিয় যে সামাজিক, যেমন ফেসবুক, দেন হচ্ছে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টিকটক, এই জনপ্রিয় মাধ্যমগুলো ব্যবহার করে বিভিন্ন প্রোডাক্ট সেল দেওয়া। কন্টেন্ট মার্কেটিং, আপনি বিভিন্ন যে কন্টেন্ট তৈরি করে যে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য মূল্যবান, প্রাসঙ্গিক এবং শিক্ষণীয় কন্টেন্ট তৈরি শেয়ার করার প্রক্রিয়াকে কন্টেন্ট মার্কেটিং বলে। আমি অনলাইন যেটা করছি এইটা ধরতে পারেন যে কন্টেন্ট মার্কেটিং। যদি আপনারা শিখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তার মানে কি, ক্রেতাদের আকৃষ্ট করার জন্য যে মূল্যবান বা প্রাসঙ্গিক তাদের প্রয়োজন অনুসারে যে কন্টেন্ট তৈরি করা। আচ্ছা, এরপর আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা একটা মজার জিনিস, এটা হচ্ছে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য নিজের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিংকের মাধ্যমে বিক্রি করে নির্দিষ্ট হারে কমিশন আয় করার মাধ্যম হলে যে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনার প্রোডাক্ট না, কিন্তু আপনি প্রচার করছেন, প্রচার করার পরে এখানে আপনি নির্ধারিত একটা কমিশন পাচ্ছেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার যাদের প্রচুর অনুসারী আছে, যাদের ফলোয়ার আছে, তাদের মাধ্যমে পণ্যের প্রচার করা, সেলিব্রিটি টাইপের যারা। ইমেল মার্কেটিং, সম্ভাব্য বর্তমান ক্রেতাদের কাছে সরাসরি ইমেইলের মাধ্যমে পণ্যের প্রচার করা, ইমেইলে কোনো তথ্য পাঠানো, নিউজ লেটার বা নতুন সেবার তথ্য পাঠানো, এটি কাস্টমার ধরে রাখার জন্য অত্যন্ত কার্যকর। এখান থেকে যেমন প্রশ্ন আসবে ডিজিটাল মার্কেটিং কাকে বলে, এর প্রকারভেদ, এটা ছোট বড় উভয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আমাদের পরবর্তী কনসেপ্ট হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্ক এটা একটা অনলাইন একটি মার্কেট প্লেস। আপওয়ার্ক হলো বিশ্বের অন্যতম বৃহত্তম এবং জনপ্রিয় অনলাইন ফ্রিল্যান্সিং একটা মার্কেট প্লেস। freelancer.com আছে, তার মধ্যে বিশ্বের সবচাইতে জনপ্রিয় যে অনলাইন মার্কেট প্লেস সেটা কিন্তু কি আপওয়ার্ক। তো আপওয়ার্কে কাজ করার যে মডেল, আপওয়ার্কে মূলত দুইটি পদ্ধতিতে কাজ করা যায়। তার মধ্যে আমরা দেখি একটা হচ্ছে ফিক্সড প্রাইস প্রজেক্ট। এখানে কাজের চুক্তি হওয়ার আগে পুরো কাজের একটি নির্দিষ্ট বাজেট নির্ধারণ করা থাকে। একটা হচ্ছে আওয়ারলি প্রজেক্ট, এখানে ফ্রিল্যান্সাররা প্রতি ঘন্টায় কাজের জন্য একটি রেট নির্ধারণ করে। এবং এখানে দুই টাইপের বললাম, যে একটা হচ্ছে ফিক্সড প্রাইস প্রজেক্ট, এখানে কাজের চুক্তি হওয়ার আগে পুরো কাজকে একটি নির্দিষ্ট বাজেটে নির্ধারণ করে। আর একটা আওয়ারলি, ঘন্টা চুক্তি যে কাজগুলো বলা হয়। এখান থেকে যে টাইপের প্রশ্ন আসবে যে আপওয়ার্ক কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্তের ক্ষেত্রে, এবং আপওয়ার্কে কাজ করার ধরন, এটা ছোট বড় উভয়ের ক্ষেত্রে আসবে। এই ছিল আমাদের লাস্ট ক্লাস। আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে আমাদের যে 9টা অধ্যায় আছে, এই 9টা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, অর্থাৎ আমাদের শীটের মধ্যে যে টপিকগুলো দেওয়া, এই টপিকগুলো মূলত আমরা আলোচনা করব। যারা এখনো আমাদের শীটটি সংগ্রহ করেননি, আমি বলবো
আপনার শীটটি সংগ্রহ করেন এবং যারা সংগ্রহ করেছে তাদের কাছে ফিডব্যাক নিতে পারেন যে আসলে শীটটি পড়ে তারা কেমন উপকৃত হচ্ছে। তো আপনাদের পরীক্ষার জন্য শুভকামনা থাকলো। যদি কোনো অধ্যায়ে এখনো কোনো টপিকে সমস্যা থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।